রকমের যে ভয়াবহতা সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আমি শুরু করি অন্য জায়গা থেকে, আমি শুরু করি প্রথমেই সংবিধান। আমরা যেহেতু করণীয় কি কি সেটা আমি আমার কাছে মনে হয় যে সংবিধান নিজেই হচ্ছে ভীষণ রকমের একটা আপনার বৈষম্য তৈরি, সংবিধান বৈষম্য তৈরির একটি অস্ত্র হিসাবে আমি দেখি। কারণ সংবিধান নিজেই বলবেন, একসাথে বলছে যে সকল নাগরিকের অধিকার সমান, আবার আপনাকে পারিবারিক আইনকে যখন আপনি বলছেন তখন সেটাকে আপনি বলছেন যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় আছে যেগুলো আপনার জীবনের সাথে যুক্ত, আপনার বিয়ে, সন্তান, হ্যাঁ, আপনার প্রপার্টি, সেইগুলো আবার বলছে ধর্মীয় আইন অনুযায়ী চলবে। যদি তাই হয় তাহলে সেই জায়গাটা এসে সমস্যা তৈরি করে দেয় যে আপনার একটি সংবিধানে কখনোই বৈষম্য থাকতে পারে না। সংবিধান এই নিয়ে, সংবিধান কোনো এমন নয় যে এটা একটা বাইবেল, এটা পরিবর্তন করা যাবে না এমন নয়। সংবিধান তো সংশোধনী হচ্ছে, কিন্তু কখনো কি আপনাদের মনে এসেছে যে নারী বিষয়ে অথবা বিভিন্ন, যেটা তানিয়া বললেন যে নারীও তো কোনো সমরূপী নয়, এখানেও তো বহুবিধতা আছে, বৈচিত্র্য আছে, সেই বৈচিত্র্যটার প্রশ্নে কিংবা নারীর প্রশ্নে সংবিধান আপনার পরিবর্তন করবার কথা কি কখনো এসেছে? কখনো কিন্তু আমরা সেই কথাটা বলি না, কেউ বলি না। যিনি ক্ষমতায় 30 বছর আমরা নারীদেরকেও দেখেছি ক্ষমতায় বসা, তারাও বলেন না, কারণ তারাও এই প্যাট্রিয়ার্কাল বা পিতৃতান্ত্রিক কাঠামোর বাইরে তারা বেরিয়ে আসতে চান না, কারণ তারা জানেন যে তারা যদি এইটাকে চ্যালেঞ্জ করে তাহলে তাদের নিজেদেরকে ক্ষমতা থেকে সরিয়ে আসতে হবে। ফলে ওনারাও সবসময় যেটা হয়েছে, মানে রাষ্ট্রের একটা অন্যতম বড় সমস্যা আমি মনে করি, যেমন সংবিধান সমস্যা তেমনি রাষ্ট্রের অ্যাপ্রোচ। রাষ্ট্র যেভাবে দেখে সেটা হচ্ছে এখনো পর্যন্ত এক ধরনের ওয়েলফেয়ার, অর্থাৎ আপনার রাইট বা ন্যায্যতা অধিকারের প্রশ্ন নয়, রাষ্ট্র সবসময় হচ্ছে এক ধরনের ওয়েলফেয়ার মূলক একটা অ্যাপ্রোচে চলে। ফলে আপনি 5টা বৃত্তি বাড়িয়ে দেন, কয়েকটা ফ্যামিলি কার্ড তৈরি করে দেন, হ্যাঁ, কিন্তু আপনি কিছু সুযোগ সুবিধা দিয়ে দেন, আপনি এটা করেন, আপনি করছেন, কিন্তু আপনি কিন্তু কাঠামোটাকে পরিবর্তন করছেন না। তাহলে একটা কাঠামোকে আপনি বজায় রেখে তার মধ্যে আপনি কিছু যখন কার্যক্রম গ্রহণ করেন, সেটা লং টার্মে যখন পরিবর্তনের কথা ভাবি তখন সেটা কিন্তু খুব বেশি কার্যকর হয় না। ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, আমরা অবশ্যই প্রশংসা করছি। কৃষক কার্ড দেওয়া হবে, সে শুনেছি পয়লা বৈশাখে, যদি হয়ে থাকে অত্যন্ত ভালো খবর, কিন্তু সেটা যেন কৃষাণীয় পায়। কৃষক যেন নারী, মানে কৃষক হিসেবে যেন আবার আমরা পুরুষ কৃষককে না দেখি, কারণ বাংলাদেশে এই মুহূর্তে কৃষিতে সবচেয়ে বড় অবদান নারী। এই স্বীকৃতি তো আপনি দিচ্ছেন না। যখন আপনি স্বীকৃতি দিচ্ছেন না, আপনি এখনো পর্যন্ত কৃষক বলতে আপনি কৃষক পুরুষকে দেখান, আর নারীর সবসময় একটা হাসি হাসি কৃষক, কৃষাণীর নারীর একটা হাসি হাসি, যেন আমি খুব আনন্দের সঙ্গে কাজ করে যাচ্ছি, এই যে একটা আপনার প্রতিচ্ছবি তৈরি করি, সেটাই তো ভীষণ সমস্যাজনক। ফলে এই স্বীকৃতি না দেওয়ার কারণেই কিন্তু তিনি আবার নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছে। আমি বলবো যেহেতু সামনে আমাদের আছে, দেওয়া হবে, সেহেতু আমরা এটা আশা করছি যেটা পরিবর্তন হবে। এবং আমি মনে করি সিটও যে দুটো গুরুত্বপূর্ণ রিজার্ভেশন আছে, হ্যাঁ, 2 এবং যেটা হচ্ছে আপনার 1C, হ্যাঁ, যেটা এই দুটো পরিবর্তন করা, আমরা যেহেতু বলছি কি করতে পারি, আমরা নাকি একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ করেছি। এই বৈষম্য বিরোধী বাংলাদেশ করতে গিয়েও কিন্তু আমরা একটা ঝামেলা করে ফেলেছি। আমরা কোটা তুলে দিয়ে কিন্তু আমরা যেটাকে আমরা বলি যে ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি, হ্যাঁ, আপনি তো সেই ন্যায্যতাটাকে তুলে দিলেন, যার যা প্রয়োজন ছিল সেই আপনি তো সেটা তুলে দিয়েছেন, কিন্তু আমরা তো বৈষম্য বা কোটা বিরোধী তো হয়নি, কোটার তো চর্চা দেখছি, কিন্তু যার দরকার ছিল সে কিন্তু পাইনি। আপনি তাকে কিন্তু খুব কৌশলে, এই কথাটা কেন বলেন আমি, মানে আমার কাছে খুব প্রশ্ন, যে একটা জটিল বিষয় কিন্তু খুব কৌশলে কিন্তু আসলে ইকুইটির বিষয়টাকে সরিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, আপনার এটা, সুতরাং এটা একটা বিষয় আমি এখনো মনে করি যার যার ন্যায্যতা অনুযায়ী তাকে সেই সুযোগটা দিতে হবে। সেখানে আদিবাসী বলি, সেখানে আপনার শ্রমিক নারীর কথা বলি, সেখানে বৈচিত্র্যপূর্ণ নারীর কথা বলি, সকলকে কিন্তু সেই সুযোগটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, এটা একটা বড় বিষয়, আমাদের স্লোগান হওয়া উচিত যে আমরা এটাকে হয়তো বলতে পারি যে একটা বড় বিষয় হতে পারে। তৃতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে পলিটিক্যাল, যে রাজনৈতিক যে অবস্থানটুকু, এই জায়গাটায় আমরা হয়তো গত অনেক বছর, অনেক দশক ধরে ব্যাপকভাবে নারীদেরকে, অন্তত আমি বলছি না গুণগতভাবে পরিবর্তন হয়েছে, কিন্তু সংখ্যার দিক থেকে পরিবর্তন হয়েছে, এ তো সত্যি। বিভিন্ন জায়গায় একদম সংসদ থেকে শুরু করে আপনার স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ শুরু হয়েছিল, লড়াই শুরু হয়েছিল।
কিন্তু এবার আপনি কি করলেন, আপনি শুরুতেই ডানাটা ছেটে দিলেন। আপনি ডানা ছেটে দিলেন কোথায়? আপনি তো 7 জন নারীর বেশি আনতেই দিলেন না সংসদে। আবার দেখেন এই সংসদে মানে এবার সবচেয়ে কম যেটা হয়েছে যে অংশগ্রহণ, যেটা সুমিপা বলেছেন কথাটা সত্যি, আপনি নারীদেরকে ব্যবহার করেছেন, ঘরে ঘরে নারীরা গেছে আপনার ভোট চাইতে, কিন্তু আপনি তাকে মনে করেন না যে তিনি একজন যোগ্য নেতৃত্ব। এখন এই 7 জনের মধ্যে যখন 7 জন হয়েছে, আপনারা খেয়াল করেছেন কি তাদের 2 ধরনের পুঁজি আছে। অবশ্যই তাদের যোগ্যতা আছে, তারা এসেছেন, কিন্তু তারা যোগ্যতার জন্য আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যে দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আপনার অর্থনৈতিক পুঁজি, আরেকটি হচ্ছে আপনার রাজনৈতিক পুঁজি। রাজনৈতিক পুঁজিটা কি? রাজনৈতিক পুঁজিটা হচ্ছে আপনার যোগ সূত্রটা, পারিবারিক যোগসূত্রতা কিংবা নানা রকমের যোগসূত্রতা একটা খুব ইম্পর্টেন্ট। সেটা নারী পুরুষ নির্বিশেষে, কার ছেলে কে, কার মেয়ে কি, এগুলো তো আমাদের দেশে খুব ইম্পর্টেন্ট। এই 7 জনের আপনারা দেখবেন, আমি একটু অ্যানালাইসিস করেছি, প্রত্যেকেরই কোনো না কোনো ভাবে এই দুটো পুঁজি তাদের আছে, ঠিক আছে? এবং দেখেন যাদের হয়তো যোগ্যতা ছিল কিন্তু এই দুটো পুঁজির অভাবে তারা পারেনি। আচ্ছা, আবার এই 7 জনের মধ্যে আমি থাকছি, 7 জনের মধ্যে হচ্ছে 7 জনই হচ্ছে বাংলাদেশের বাঙালি মুসলিমরা। তাহলে দেখেন এই যে বৈচিত্র্যতার কথা তানিয়া যে বললো, 7 জনেও কিন্তু আমরা সেই বৈচিত্র্যতাকে দেখতে পারিনি, আমরা সেই প্রসঙ্গটা অতদিন। হ্যাঁ, তাহলে সেটা কোথায়? এখন প্রশ্ন হচ্ছে, আমি ধরেই নিচ্ছি যে আমার কথা আমাকে সংসদে গিয়ে বলতে হবে না, ঠিক আছে, 50টা রিজার্ভ সিট আছে, আমাদের এখনই সময় হয়েছে বলা যে আপনারা তো পরিবর্তনশীল একটা বাংলাদেশ চান। বহু বছর আমরা দেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো লোকজনদেরকে নির্বাচন করেছেন, আপনারা যোগ্য কাউকে নির্বাচন করেননি। কেন আমরা আজকে থেকে বলতে পারছি না এই 50টা সিট হবে বৈচিত্র্যপূর্ণ নারীদের? এখানে আদিবাসী নারী থাকবে, সেটা সমতলের আদিবাসী থাকবে, সেটা আপনার পাহাড়ের আদিবাসী থাকবে, এখানে হিন্দু থাকবে, এখানে মুসলিম থাকবে, এখানে শ্রমিক নারী থাকবে, এখানে দলিত নারী থাকবে, এখানে ট্রান্সজেন্ডার নারী থাকবে। আমরা এখনই বলি কারণ তারা তো খুব দ্রুতই আমরা দেখতে পাবো, হয়তো ঈদের পরেই 50 জনকে তার নির্বাচন করেছে। তো যাদের নামগুলো শোনা যাচ্ছে তারা কারো না কারো কন্যা স্ত্রী, এই পরিচয় বাইরে বেরিয়ে এসে আমরা যদি বলি নারীদের ভয়েস, যেমন অনেকে বলছেন যে তারেক জিয়া আমাদের যে বর্তমান প্রাইম মিনিস্টার, তার একটি কন্যা সন্তান আছে এবং তিনি নিশ্চয়ই এগুলো বুঝবেন। আমি সেটাতেও আমার একটু ক্রিটিক্যালি আমি আছি যে তিনিও আসলে কিন্তু আমাদের সকল নারীকে রিপ্রেজেন্ট করেন না। হ্যাঁ, তাহলে এই জায়গাটা আমাদের খুব ভালো জায়গায় একটা বলার। আমি ওই স্লোগানের মধ্যে বা ওইটুক আশা ওইটুক আকাঙ্ক্ষা নিয়ে থাকতে চাই না, তার একটি কন্যা সন্তান আছে তিনি বিবেচনা করবেন, সেটি নয়, এটা আমার অধিকারের প্রশ্ন। তাহলে এটা আমি কেন বলতে পারছি না? তাহলে সেই জায়গাটা একটা বড় বিষয় আমার কাছে মনে হয় করা যেতে পারে। অন্যতম একটা বড় বিষয়, বাংলাদেশে আইনের কোনো অভাব নেই, কিন্তু কাগজের আইন খুব সুন্দর লাগে পড়তে, বাস্তবতা কি ভয়ঙ্কর কঠিন। এই যে আপনার যত ধরনের নারী নির্যাতন ঘটছে, এবং এখন একটা বিশাল বড়, আমি একটা জায়গায় ফোকাস করছি নারী নির্যাতনের ক্ষেত্রেও, মামলার ক্ষেত্রে আমি যখন বলছি সাইবার ক্রাইম নিয়ে, এবং সাইবার ক্রাইমটাকে বন্ধ করবার জন্য 25-এ কিন্তু একটা অ্যাক্ট করা হয়েছে। তাহলে একটা আছে কিন্তু তার কোনো নেই। আপনারা কি জানেন যে এই সাইবার ক্রাইমে আমার এক ছাত্রী, মানে আমার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী এক থানা থেকে আরেক থানা দৌড়াচ্ছে কারণ তার কেস নিচ্ছে না। এখানে গেলে বলে আমাদের এখানে কেস নেওয়া যায় না। গত পরশুদিন আমি শুনেছি সে আশুলিয়াতে গেছে, শেষ পর্যন্ত তাকে ওখানে নিল না, সন্ধ্যা পর্যন্ত বসে সাইবার ক্রাইমের আইন নিল না। কেন সাইবার ক্রাইমের আইন নিল না? তাকে বোঝানো হলো যতক্ষণ পর্যন্ত তার ছবিগুলো না পোস্ট করা হবে ততক্ষণ নাকি নেওয়া যায় না। কি অদ্ভুত বিষয়! তাতে আমার একটা নগ্ন ছবি পোস্ট করে দিলেন, তারপর আমার বিচার, তারপরে বিচার আপনি খুঁজে বের করবেন। তাহলে কোথায় আপনি যাবেন? হ্যাঁ, কোথায় আছে যে এই এটা? যেমন পার্বত্য চট্টগ্রামে আমি জানি যারা এই সাইবার ক্রাইমের 2-4 জন আমার সাথে যোগাযোগ করেছিলাম, তখন জানতে পেরেছি, খাগড়াছড়ি থেকে যোগাযোগ করেছে, আমি শুনতে পেরেছি যে তাকে সশরীরে চট্টগ্রামে গিয়ে কোর্টে বলতে হবে। তাহলে আপনি আইন তৈরি করেছেন, কিন্তু আইন তৈরি করার আগে আপনি মানুষজনের কথা ভাবেন। আইন তো মানুষের জন্য, কিন্তু আপনি ভাবেননি যে এই মেয়েগুলো যে কিনা সাইবার ক্রাইমে, মানে সাইবার ক্রাইম এবং যে মবের মধ্যে আক্রান্ত হচ্ছে, সে আক্রান্ত নারীর কোন রকমের নিরাপত্তা আপনি তো দিচ্ছেনই না, বরং আপনি বলছেন তোমার দায়িত্ব তুমি যাও। তাহলে আমি কেন যাব? আমি তখন গুটিয়ে যাচ্ছি।